নমস্কার, দৃষ্টিকোণের সকলকে স্বাগত। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছে? এই উত্তরটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। পুরো ভিডিওটি দেখার পরেই আপনারাই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হতে চলেছে। এটি আর সাসপিশিয়াস থাকবে না। বাংলাদেশে নির্বাচিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করা হয়েছে। বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে 60টির বেশি দল তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। 5ই আগস্টে শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে আসার পর থেকে বাংলাদেশে এক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘু নির্যাতন, খুন খারাপি, পুলিশদেরকে টাঙিয়ে দেওয়া হচ্ছে মেরে। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে স্টুডেন্ট সমর্থিত উপদেষ্টা কমিটি সমন্বিত প্রধানমন্ত্রী পদ আসীন করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন এই উপদেষ্টা কমিটির প্রধান, যিনি কিনা 1 বছরের বেশি সময় ধরে এই দেশটি চালাচ্ছিলেন এবং তিনি সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশে সঠিকভাবে ইলেকশন করবেন। তার প্রতিশ্রুতি মতোই 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হলে চলেছে ত্রয়োদশ বাংলাদেশের সংসদীয় নির্বাচন। এই ত্রয়োদশ বাংলাদেশের সংসদীয় নির্বাচনে ইন্টারেস্টিংলি পার্টিসিপেট করতে চলেছে প্রায় 60টির বেশি দল। 2034 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 60টির বেশি দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রধান দল যেটা কিনা আওয়ামী লীগ, যার প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে এবং যারা কিনা বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে অগ্রজ ভূমিকা গ্রহণ করেছে, সেই আওয়ামী লীগকে কিন্তু এই নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে আওয়ামী লীগকে বাদ দিলে প্রধান যে তিন চারটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা হলো বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জামাতি ইসলামী, যার প্রধান হলো আমির, বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রধান হলো তারেক রহমান এবং এনসিপির প্রধান কনভেনার হলো নাহিদ ইসলাম। এনসিপি হলো ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটা কিনা প্রতিষ্ঠিত হয়েছে 2025 সালে। এই 2024-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই নতুন পার্টিটি প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমরা দেখে নেব এই প্রার্থী তালিকার মধ্যে কতজন মহিলা প্রার্থী আছে, কোন পার্টি থেকে কত প্রার্থী দেওয়া হয়েছে। আমরা যদি দেখি এই 12,77,00,000 ভোটার কিন্তু তারা নিবন্ধিত আছে এই বাংলাদেশের ভোটার তালিকায়। বাংলাদেশের 118 সংবিধানের 118 নম্বর ধারায় জাতীয় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে এবং 119 নম্বর ধারায় এই নির্বাচনের সমস্ত কিভাবে পদ্ধতি সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে এই যে 12,77,00,000 যে টোটাল ভোটার, তার মধ্যে 49.24% ভোটার কিন্তু মহিলা ভোটার, অর্থাৎ প্রায় 6 কোটির কাছাকাছি ভোটার কিন্তু মহিলা ভোটার। এবং আমরা যদি দেখি যে এই ভোটে কিন্তু জেনজি ভোটারের সংখ্যা, সেই জেনজি আমরা যদি 37 বছর পর্যন্ত দেখি, তাহলে জেনজি ভোটারের সংখ্যা প্রায় 44%। এবং হিন্দু ভোটারের সংখ্যা, হিন্দু এবং সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 10%। এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে মাত্র 4% প্রার্থী মহিলা 2034 প্রার্থীর মধ্যে। 300 আসনে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে। এই 300 আসনের মধ্যে সবচেয়ে বড় পার্টি বিএনপি, তারা প্রার্থী দিয়েছে 291টা আসনে এবং জামাতি ইসলামী তাদের নেতৃত্বে 11টা পার্টি সম্মিলিত হয়েছে। এই 11টা পার্টির মধ্যে উল্লেখযোগ্য হলো এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এবং এই জামাতি ইসলামী তারা 229টা আসনে প্রার্থী দিয়েছে। 229টা আসনের প্রার্থীদের মধ্যে একজন প্রার্থী কিন্তু মহিলা প্রার্থী নেই। আমরা যদি দেখি
যে এনসিপি 32জনটি আসনে প্রার্থী দিয়েছে এবং তাদের 32টি আসনের মধ্যে 3জন প্রার্থী মহিলা প্রার্থী। অর্থাৎ এই গেল প্রার্থী বিন্যাস। এবং উল্লেখযোগ্য বিষয় হলো মাত্র 77 জন প্রার্থী এই টোটাল প্রার্থী তালিকার মধ্যে হিন্দু। এখন আমরা দেখে নেব যে কে হতে পারে প্রধানমন্ত্রী এবং কোন দলের কি কি পজিটিভ ব্যাপার রয়েছে। আমরা প্রথমেই আসব বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বাংলাদেশ ন্যাশনাল পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে জিয়াউর রহমানের হাত ধরে এবং তিনি প্রধানমন্ত্রী অবস্থায় থেকেছিলেন। শুধু তাই নয়, তার ওয়াইফ বেগম খালেদা জিয়া তিনিও প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন এবং তিনি কিন্তু কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছেন। খালেদা জিয়া পুত্র তারেক রহমান তিনি কিন্তু উল্লেখযোগ্যভাবে এবছরের প্রধানমন্ত্রী মুখ হিসাবে দেখা যাচ্ছে বিএনপির থেকে। এবং তার কি কি পজিটিভ বিষয়গুলি আছে, তার পার্টির কি কি পজিটিভ বিষয়গুলি আছে, এগুলো আমরা প্রথমে বলবো। এক এক করে প্রত্যেকটা পার্টির আলোচনা করব। প্রত্যেকটা পার্টি বলতে এখানে দুটো পার্টি প্রধান, একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাতি ইসলামী। কারণ আওয়ামী লীগকে ভোটার পরিচালনা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা যদি দেখি বিএনপির ক্ষেত্রে, তাহলে তারেক রহমানের কয়েকটি পজিটিভ ফ্যাক্টর এই ভোটে হলো। নাম্বার 1 ফ্যাক্টর, তার বাবা এবং মা দুজনাই প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন এবং তিনিও ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু 2007 সালে শেখ হাসিনা গভর্নমেন্ট 84টার ওপর কেস দিয়েছিল তার বিরুদ্ধে এবং তিনি বাংলাদেশ পালিয়ে লন্ডনে আশ্রয় গ্রহণ করেন। 17-18 বছর তিনি লন্ডনে কাটিয়ে এসেছেন। অর্থাৎ 17-18 বছর পরবাসে থাকলেও তার কিন্তু ক্ষমতার সঙ্গে থাকার অভিজ্ঞতা রয়েছে এবং তার মা রিসেন্টলি মারা যাওয়ার ফলে বাংলাদেশের জনমানসে তার কিন্তু একটা আবেগ এবং ইম্প্যাক্ট রয়েছে। বাংলাদেশের পপুলারিস্টদের দিক থেকে বলতে গেলে আমরা দেখতে পাবো রিসেন্টলি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এনারা দুজনই কিন্তু পলিটিক্সের সবচেয়ে পপুলার মুখ। তাই খালেদা জিয়া যখন মারা গেছেন সেই আবেগে সেই ইম্প্যাক্ট কিন্তু তারেক রহমান একটি পজিটিভভাবে পাবেন। সেকেন্ড কারণ, তারেক রহমানের পার্টি বিএনপি তারা কিন্তু অলমোস্ট সমস্ত আসনে প্রার্থী দিতে পেরেছে এবং তারা বিগত ইলেকশনগুলিতে পার্টিসিপেট না করলেও তাদের কিন্তু নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে। লাস্ট ইলেকশনের দিকে যদি আমরা তাকাই, ভোটিং টার্ন অ্যারাউন্ড রেশিও ছিল 41%। হোয়াট ইজ ভোটিং? এখানে ভোটিং টার্ন অ্যারাউন্ড রেশিও কি? যতজন ভোটার আছে তার কত শতাংশ ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। অর্থাৎ 100% ভোটারের মধ্যে মাত্র 41 জনা ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিতেন। সেক্ষেত্রে আওয়ামী লীগ বারংবার জিতে ক্ষমতায় আসতো এবং লাস্ট সময়ে 257টার উপরে সিট তারা জিতেছিল 300টার মধ্যে। আমরা যদি ধরে নিই এই 41% ভোটের মধ্যে আওয়ামী লীগেরই ভোট শতাংশ সবচেয়ে বেশি, ধরে নিলাম 40%, তাহলে আরও কিন্তু যে 60% ভোট থেকে যায় তার মধ্যে কিন্তু 30 থেকে 35% ভোট এই বিএনপির ভোট সংখ্যা, যারা কিন্তু এতদিন ভোটে পার্টিসিপেট করেনি। অর্থাৎ এবছর তারা কিন্তু ভোটে পার্টিসিপেট করবে। এরপরে তৃতীয় নম্বর কারণ হলো যে প্রায় 300টি আসনের মধ্যে 30টি আসনে হিন্দু ভোট ফ্যাক্টর রয়েছে। 30টি আসনে যে হিন্দু ভোট ফ্যাক্টর রয়েছে সেই 30টি আসনের হিন্দুরা কোন দিকে যাবে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারা কিছু সংখ্যক হয়তো ভোট কেন্দ্রমুখী হবে না, কারণ তারা বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থিত ছিল। কিন্তু তারা যে শতাংশই ভোট কেন্দ্রমুখী হোক, তারা কিন্তু কোনো রকমভাবেই জামাতি ইসলামী একটি ইসলামিক পার্টি, ধর্মীয় পার্টিকে ভোট দান করবে না। অর্থাৎ তাদের বেশিরভাগ শতাংশ ভোট কিন্তু বিএনপির দিকে যেতে পারে এবং বিএনপির প্রায় 70টার ওপরে হিন্দু প্রার্থী রয়েছে। অর্থাৎ
হিন্দু ভোটের পার্সেন্টেজ কিন্তু বিএনপি পেতে পারে। চতুর্থ পজিটিভ কারণ, যেহেতু এবছর ভোটে আওয়ামী লীগকে ভোটে গ্রহণে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ আওয়ামী লীগের যে 30 থেকে 35% ভোট, সেই 30 থেকে 35%-এর মধ্যে 15% যদি ভোট কেন্দ্রমুখী না হয়, তার মধ্যে কিন্তু 20% ভোট কেন্দ্রমুখী হতে পারে। এর মধ্যে তারেক রহমান কিন্তু লন্ডন থেকে ফিরে আসার পরে শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ একটি কোনো বক্তব্য তিনি পেশ করেননি, এবং রিসেন্টলি এক ধাপ এগিয়ে তিনি বলেছেন যে আমি একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করব বাংলাদেশে, যেখানে শেখ হাসিনার ছেলে পেলেরাও এসেও রাজনীতি করতে পারবে। তার মানে তিনি কিন্তু এই আওয়ামী লীগের ভোট শতাংশকে কিন্তু একটি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, এবং এরা কিন্তু একটি আন্ডারমাইন ভোটার, অর্থাৎ তারা কোন দিকে ভোট দেবে সেটা জানা যাবে না, কিন্তু সেই ভোটের বেশিরভাগ পার্সেন্ট কিন্তু বিএনপি পেতে পারে। আমরা দেখে নেব এখন পঞ্চম কারণ 17-18 বছর তারেক রহমান ইউরোপে থাকার ফলে তার আগে যতই বাংলাদেশ থেকে করাপশনের অ্যালিগেশনে তাকে ত্যাগ করতে হলেও তিনি এই ইউরোপিয়ান ইউনিয়নের পরিকাঠামোর মধ্যে থেকে একটি ডেভেলপ করেছেন, এবং যার ফলে সেগুলো কিন্তু তিনি বাংলাদেশের ভোটে ইমপ্লিমেন্ট করতে পারেন। যার মধ্যে কয়েকটি পলিসি তিনি বলেছেন যে তারা যদি ক্ষমতায় জিতে আসে তাহলে বুলেট ট্রেন বাংলাদেশকে উপহার দেবে, প্রায় 10 লক্ষের উপরে 18 মাসের মধ্যে 10 লক্ষ জব ক্রিয়েট করবে, 2500 টাকা করে একটি কার্ড দেওয়া হবে যারা গরিব তাদের জন্যে, যে কার্ডের মারফতে কিন্তু তারা যে কোনো ডেলি জিনিসপত্র গ্রসারি তারা কিন্তু পারচেস করতে পারবে। অর্থাৎ এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু পঞ্চম কারণ হিসাবে দেখা যেতে পারে। এবার আমরা দেখে নেব কিছু নেগেটিভ কারণ হচ্ছে যে তারেক রহমান এতদিন বাংলাদেশের রাজনীতির মধ্যে ছিলেন না, অর্থাৎ তিনি যা রাজনীতি করেছেন সেটি লন্ডনে বসে করতে হয়েছে তাকে, অর্থাৎ তার গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে কতটুকু পরিমাণে ধারণা রয়েছে সেটা একটি কোশ্চেনের ব্যাপার। এখন আরো কয়েকটি নেগেটিভ ব্যাপারের মধ্যে হলো যে এই যে তার প্রধান বিরোধী দল জামাতি ইসলামী, সেই জামাতি ইসলামী কিন্তু এনসিপির সঙ্গে সংঘবদ্ধ হয়েছে, যারা কিন্তু জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। অর্থাৎ এই যে জেনজি ভোটার তার দিকে আসার সম্ভাবনা কম। এখন আমরা দেখে নেব যে জামাতি ইসলামী তাদের প্রধান মুখ হচ্ছে আমির। এবার এনসিপির নাহিদ ইসলাম, তাকে কিন্তু প্রধানমন্ত্রী মুখ হিসাবে আমরা দেখতে পাবো না। কেন? কারণ রিসেন্টলি একটি জনসভায় জামাত ইসলামের প্রধান আমির তিনি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসাবে দেখা যেতে পারে। অর্থাৎ এর থেকে পুরোপুরিভাবে স্পষ্ট নাহিদ ইসলাম এখানে কোনোভাবেই প্রধানমন্ত্রী মুখ নয়, উল্টে জামাত ইসলামের প্রধান আমির কিন্তু এখানে প্রধানমন্ত্রী মুখ। এবার তার কি পজিটিভ ব্যাপার রয়েছে? প্রথম পজিটিভ ব্যাপার, বাংলাদেশের 90% পপুলেশন মুসলিম, অর্থাৎ তারা এবং মুসলিম ধর্মীয় আচরণ পালন করে, অর্থাৎ জামাতি ইসলামী একটি মুসলিম ধর্মীয় কেন্দ্রিক দল হিসাবে তাদেরকে প্রেজেন্ট করতে পারছে এই নির্বাচনে, এবং তারা কিন্তু এর আগেও আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে অভ্যস্ত। এবং সেকেন্ড কারণ হলো তারা নাহিদ ইসলাম ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে অ্যালায়েন্স করেছে, এবং যার ফলে তারা প্রত্যেকটা সিটে প্রার্থী দেননি। অর্থাৎ এই যে স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট, এতে করে তাদের কিন্তু বেনিফিট হতে পারে। এবং এই যে আমরা যদি দেখি ভোটের বিন্যাস, তাহলে গ্রামে গঞ্জে জেনজি ভোটারের সংখ্যা প্রায় 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। আমরা যদি আরবান এরিয়ার দিকে দেখি, অর্থাৎ শহরের দিকে দেখি, সেই জেনজি ভোটারের সংখ্যা কিন্তু 30 থেকে 35%। অর্থাৎ তারা একটি ধর্মীয় লোকেদের যেমন ভোটে ইমপ্রেস করতে পারছে,
সেম ওয়েতে তারা কিন্তু এই জেনজি ভোটারকেও ন্যাশনাল সিটিজেনশিপ পার্টির মারফতে তারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। অর্থাৎ তাদের এটি একটি দ্বিতীয় পজিটিভ ব্যাপার। তৃতীয় পজিটিভ ব্যাপার কি? তৃতীয় পজিটিভ ব্যাপার হচ্ছে এই জুলাই আন্দোলনের যতই আমরা দেখি যে জেনজি জেনারেশন সামনে থেকে আন্দোলন করেছে, কিন্তু আসলে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলে যে আমেরিকা পাকিস্তানের সহায়তায় এই জামাতি ইসলামের ছিল প্রধান এই আন্দোলনের করার পেছনে এবং শেখ হাসিনাকে তাড়ানোর জন্যে। অর্থাৎ সেই জুলাই বিপ্লবের ডিভিডেন্ড কিন্তু জামাতি ইসলাম সরাসরিভাবে পেতে পারে। চতুর্থ কারণ কি? চতুর্থ কারণ এই যে জামাতি ইসলাম তারা কিছু পলিসির কথা বলেছে, যার মধ্যে হলো যে তারা এই জেনজিকে আকৃষ্ট করতে চেয়েছে। তারা বলেছে যে প্রত্যেকটা সাবজেক্টকে একটি করে টেক ল্যাব তৈরি করা হবে। অর্থাৎ তারা কিন্তু টেকনোলজির দিকেও গুরুত্ব দিচ্ছে। এরপরে সেকেন্ড তারা বলেছে যে তারা ইনফ্লুয়েন্সার কেন্দ্রিক এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে এবং তাদের ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু একটি বড় শতাংশ লোক সোশ্যাল মিডিয়া ইউজার এবং ইনফ্লুয়েন্সারও আছে, অর্থাৎ সেখানে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারে। এরপরে আমরা যদি দেখি তারা পলিসির মধ্যে রেখেছে যে আনএমপ্লয়েড ইউথদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে 2 বছর পর্যন্ত, তারা যাতে ওই টাকা নিয়ে কোনো এমপ্লয়মেন্ট করতে পারে। অর্থাৎ এই যে তাদের ইউথ কেন্দ্রিক পলিসি তাদের কিন্তু একটি বড় পজিটিভ ব্যাপার হিসাবে দেখা যেতে পারে। এখন আমরা দেখে নেব জামাতি ইসলামের কি কি নেগেটিভ দিক আছে। জামাতি ইসলামের প্রথম নেগেটিভ দিক, তারা একটি ধর্মীয় কেন্দ্রিক পার্টি। অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনগণ এই ধর্মীয় কেন্দ্রিক পার্টির কথায় কতটা সাড়া দেবে সেটা একটা কোশ্চেনের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে জামাতি ইসলামী কিন্তু এই আমির কদিন আগেই মহিলাদের সম্পর্কে একটি কটূক্তি করেছিলেন, যার ফলে বাংলাদেশের প্রায় 49.24% যে ভোট মহিলা কেন্দ্রিক, সেই ভোটের বেশিরভাগ পার্সেন্টেজ কিন্তু জামাত ইসলামের এগেনস্টে পড়তে পারে। অর্থাৎ এখানে কিন্তু তাদের একটি নেগেটিভ ফ্যাক্টর রয়েছে। তৃতীয় নেগেটিভ ফ্যাক্টর কি? তৃতীয় নেগেটিভ ফ্যাক্টর, তারা আগেও অনেক নির্বাচন লড়াই করেছে কিন্তু তাদের ভোটের পার্সেন্টেজ 7 থেকে 8%। এবং এনসিপি একটি নতুন পার্টি, তাদের উপর ভর করে সংগঠন ওই রকমভাবে আছে কিনা, কতটা ভোটে ডিভিডেন্ড পেতে পারে সেটা একটি কিন্তু কোশ্চেনের ব্যাপার। এবং যতই তারা কৃষ্ণনন্দী একজন হিন্দু প্রার্থী দিক, তবুও হিন্দু জনমানসে কিন্তু তাদের একটি নেগেটিভ এফেক্ট রয়েছে। অর্থাৎ এই 4টি কারণ হলো মোটামুটি তারা কি তাদের নেগেটিভ ব্যাপার। অর্থাৎ ওভারঅল যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে এখানে তিনটি বড় ফ্যাক্টর হলো ওমেন ভোটার পার্সেন্টেজ 49.24%, জেনজি ভোটার পার্সেন্টেজ যেটা কিনা অ্যাভারেজ 25%, এবং হচ্ছে আওয়ামী লীগের ভোটার পার্সেন্টেজ যেটা কিনা 30 থেকে 35%। এই তিনটে কিন্তু ভোটার পার্সেন্টেজ এখানে একটি ভীষণ বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। এর মধ্যে যদি আমরা ওমেন ভোটার পার্সেন্টেজ, সেটা কিন্তু বিএনপির দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি জেনজি ভোটার পার্সেন্টেজ, সেটা কিন্তু আবার জামাত ইসলামীর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি দেখি আওয়ামী লীগের ভোটার পার্সেন্টেজ, সেটা কিন্তু আবার বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যদি দেখি তাহলে বিএনপির দিকেই ভোটের পাল্লা বেশি এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তারেক রহমানই উঠে আসতে পারে। 12 তারিখের পরেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান, কে হতে পারে প্রধানমন্ত্রী, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি তথ্যমূলক মনে হলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন।